নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আসলে আগের দুটো আমাদের আলোচনার ধারাবাহিকতা। হোমিওপ্যাথি সায়েন্স আর সুডো সায়েন্স, বিজ্ঞান নাকি ছদ্ম বিজ্ঞান, এটার উপরে আমরা আজকে কথা বলবো। এখানে আমরা আসলে হোমিও ন্যারেটিভ বা হোমিও বয়ান এটার সন্ধানে আমরা একটা সিরিজ চেষ্টা করছি। তো সেজন্য এই উপস্থাপনাগুলো একটার সঙ্গে আরেকটা খুব ওতপ্রোতভাবে লিঙ্কড থাকছে। তো আমি সবিনয় অনুরোধ করব সবাইকে যে এই লিঙ্কগুলো একটু ধরে নিতে, যাতে করে আমরা শেষ পর্যন্ত কোনো একটা ভালো জায়গাতে পৌঁছতে পারি। আমাদের মনে অনেক কথা আছে, অনেক ব্যথা আছে, কিন্তু হোমিওপ্যাথিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের সেই কথা ব্যথা প্রকাশ করার মতন ভাষা সবসময় আমাদের থাকে না। এই জন্যই আমরা একটা ন্যারেটিভ নিয়ে কাজ শুরু করেছি। তো এটা হোমিও স্টাডির একটা অনন্য একটা উদ্যোগ। আমি অনেকটা অনুরুদ্ধ হয়েছি হোমিও স্টাডি থেকে, এবং এভাবে আমরা কাজটা শুরু করেছি। আপনাদের সবার সহযোগিতা চাই। তো আমরা একটু ফ্ল্যাশব্যাক করব। ফ্ল্যাশব্যাক করে আমরা দেখব যে আমরা এই স্লাইডটা যদি মনে থাকে আমাদের, যে আমরা ভিজিবল ওয়ার্ল্ড আর ইনভিজিবল ওয়ার্ল্ড এর সংমিশ্রণে যে কসমিক ওয়ার্ল্ডটা তৈরি হয়, সেই পৃথিবীতে আমরা বিচরণ করি, এবং হোমিওপ্যাথি পোটেন্টাইজেশনের মাধ্যমে আমাদের যে আর্ট অফ হিলিং এ আমরা সেই জায়গাতে উপনীত হওয়ার চেষ্টা করি, যাতে আমরা কিওর করতে পারি বা ফিজিশিয়ান হিসেবে আমাদের আদর্শ ভূমিকা আমরা পালন করতে পারি। স্লাইডগুলো কি চেঞ্জ হচ্ছে? আমি একটু চেক ব্যাক করি। জি স্যার, এখনো চেঞ্জ হয়েছে। এরপর ওকে, স্লাইড বোঝা যাবে কি হচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। ওকে। তো আমাদের আসলে প্রথম দিনের আলাপচারিতা থেকে আমাদের কয়েকটি চিন্তা বর্গ আমরা নিয়েছিলাম। একটি নিয়েছিলাম যে হোমিওপ্যাথি একটি মহাজাগতিক বিজ্ঞান, আরেকটি নিয়েছিলাম যে হোমিওপ্যাথি একটি বিজ্ঞান ভিত্তিক আরোগ্য শৈলী, আরেকটি নিয়েছিলাম যে হোমিওপ্যাথি একটি স্বাতন্ত্র শোভিত আরোগ্য বিধান, হোমিওপ্যাথি ধ্রুব শক্তিতে আস্থাশীল, শক্তিকরণ শূন্যতায় ধাবিত হয় না, বরং ধ্রুব শক্তিকে স্পর্শ করার একটি মাধ্যম হয়ে ওঠে। তো এই পাঁচটা বর্গ নিয়ে আমরা আসলে একটার পর একটা আমরা আলোচনা করে যাব। কোনো কোনো বর্গে একাধিক আমাদের উপস্থাপনা হতে পারে। তো হোমিওপ্যাথি একটি মহাজাগতিক বিজ্ঞানের উপরে একটা উপস্থাপনাতে আমি শেষ করার চেষ্টা করেছি, যদি অসম্পূর্ণতা থেকে গেছে। তো সেটা পরবর্তী সময়ে যদি আমরা পারি, তাহলে কখনো আবার আমরা ফল ব্যাক করবো এখানে। আর আজকে আমরা যে বর্গ নিব সেটা হচ্ছে হোমিওপ্যাথি একটি বিজ্ঞান ভিত্তিক আরোগ্য শৈলী। এইটা থেকে আমাদের দুটো অংশ। একটা হচ্ছে যে বিজ্ঞান ভিত্তিকের মধ্যে আমাদের আমাদের সুডো সায়েন্স নাকি সায়েন্স, এই বিষয়টা আজকে আমরা ফোকাসে আনছি। তো সেক্ষেত্রে আসলে বিজ্ঞান ভিত্তিক বলতে আমরা কি বুঝি, বা ছদ্মবিজ্ঞান ভিত্তিক বলতে আমরা কি বুঝি, এই বিষয়টা আমরা আলোচনা করব। আমি সবাইকে সবিনয় অনুরোধ করব যে আমি এই হোমিওপ্যাথিকে নিয়ে অনেক সমালোচনা, অনেক ক্ষেত্রে গালাগালির মতন কথাবার্তা, সেগুলা কিন্তু আসবে আলোচনায়। মন খারাপ করার কিছু নেই, তার কারণ নিন্দুকের চোখে আমি কেমন সেটা থেকেই আসলে নিজেদেরকে আমাদেরকে চিনে নিতে হবে। কাজেই সেই কৌশলে আমরা এগিয়ে যাব। তো আমরা প্রথমেই দেখি যে ব্রিটানিকা সায়েন্সকে কিভাবে ডিফাইন করে, মানে সায়েন্স বলতে আসলে আমরা কি বুঝি। কারণ এটা বিজ্ঞান কিনা বা ছদ্মবিজ্ঞান কিনা, এটা আমাদের যদি একটু গভীর আলোচনায় যেতে হয়, তাহলে পরে আমাদের এইটা একটুখানি আমাদেরকে আমাদের চিন্তার ব্যাকগ্রাউন্ডে, ব্যাকড্রপে এটা রাখতে হবে যে আসলে ব্রিটানিকা সায়েন্সকে কিভাবে দেখে। তো এখন আমরা দেখছি যে সায়েন্স কাকে বলে? এনি সিস্টেম অফ নলেজ দ্যাট ইজ কনসার্ন উইথ দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। এই কথাটাকে আমি মনে রাখতে একটু সবিনয় অনুরোধ করব। ফিজিক্যাল ওয়ার্ল্ড, আমরা যে কসমিক ওয়ার্ল্ডের কথা বলি, সেখানে আমরা দৃশ্যমান এবং অদৃশ্যে আমরা বা ভাইটাল ফোর্সকে আমরা বিবেচনায় নিয়ে আসি। আর ফিজিক্যাল ওয়ার্ল্ড কিন্তু ভাইটাল ফোর্সকে বিবেচনায় নেয় না। এই কথাটা পরে আসবে আমাদের আলোচনায়, বারবার এটা ফিরে আসবে। তো সেজন্য ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড ইটস ফেনোমেনা, and that entails unbiased observations and systematic experimentation. এটা হলো সায়েন্স ইন জেনারেল। A science involves a pursuit of knowledge
covering general truths or the operations of fundamental laws. তো ফান্ডামেন্টাল লজে কিন্তু আমরা অনেক বেশি স্ট্রং, কিন্তু অপারেশনাল এবং জেনারেল ট্রুথসকে এই যে সায়েন্স যেভাবে ব্যাখ্যা করে ব্রিটানিকা, এই সায়েন্সের ব্যাখ্যাটা আমাদের হোমিওপ্যাথির জন্য যথেষ্ট কিনা এটা নিয়ে আমাদের আসলে এই গভীর একটা ভাবনার বিষয় আছে। এটা অনেকটা ফিলোসফিক্যাল কোশ্চেন, বাট আমরা হয়তোবা আমরা আমাদের আলোচনা এই ফিলোসফিকে হয়তোবা ছুঁয়ে যাবে শেষে গিয়ে। Pseudoscience-কে আমরা কিভাবে দেখি? Any system that tries to explain physical phenomena but cannot be proved by the scientific method. এই কথাটা আমাদের মনে রাখা দরকার যে এটা সায়েন্টিফিক মেথডে প্রমাণ করা যায় না, কিন্তু এটা ফিজিক্যাল ফেনোমেননকে এক্সপ্লেইন করার চেষ্টা করে। কিছু বলছেন আপা? ম্যাডাম কিছু বলছেন? না 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 স্যার, কন্টিনিউ করুন। হয়তো আচ্ছা, স্পেশালি অ্যাস্ট্রোলজি, প্যারাসাইকোলজি অ্যান্ড গ্রাফোলজি, এগুলো বোধহয় আপনারা ধরতে পারছেন যে কোনটা কি। গ্রাফোলজি মানে হচ্ছে হাতের লেখা দেখে মানুষের মনস্তত্ত্ব বোঝা, বা প্যারাসাইকোলজি অনেকটা কিছুটা মন বোঝা, মানুষের মন পাঠ। তারপরে হচ্ছে অ্যাস্ট্রোলজিতে আপনারা বুঝতেই পারেন ভাগ্য ইয়া। তো এখন their validity has been debated by scientists and pseudoscience practitioners for many years. While pseudoscience proponents claim that the number of explained phenomena or records is proof of the legitimacy of their beliefs, their opponents maintain that something cannot be a science if its fundamental laws are unknown and its existence remain unproven. এই জায়গাতে কিন্তু হোমিওপ্যাথিকে অ্যাটাক করা হয়, কিন্তু এটা যথার্থ নয়, সেটা আমরা হয়তো পরবর্তীতে আমরা আসবো। সুডো সায়েন্সটাকে আমরা বোঝার চেষ্টা করছি এইভাবে যে ইট ক্যান নট বি প্রুভড বাই সায়েন্টিফিক মেথড, এটুকু আমরা আপাতত মনে রাখি। আর এটার সঙ্গে যে কথাগুলো আছে যে সুডো সায়েন্সের মধ্যে আছে অ্যাস্ট্রোলজি, প্যারাসাইকোলজি, গ্রাফোলজি, এগুলো হচ্ছে সুডো সায়েন্স। যখন হোমিওপ্যাথিকে এই কাতারে দাঁড় করানো হবে তখন আমাদের ভেতরটা তখন আমাদের একটা কি বলবো, এটা হচ্ছে যে প্রতিবাদ মুখর হয়ে উঠবে। তো সেই জায়গাতে আমরা আস্তে আস্তে আমরা যাচ্ছি যে কিভাবে আমাদেরকে ইতিহাসে আমাদেরকে নিন্দিত করা হয়েছে। ব্রিটানিকা থেকে আমরা আরো একটা জিনিস নেব, সেটা হচ্ছে যে মেডিসিনকে কিভাবে দেখা হয়। মেডিসিনকে দেখা হয় the particular medicine, the practice concerned with the maintenance of health and the prevention, alleviation or cure of disease. এটা কিন্তু আমাদের হোমিওপ্যাথির যে সংজ্ঞা আছে সেটার সঙ্গে অনেকখানি মেলে। আর আমরা হেলথের সংজ্ঞাটা নেব, এটা নেওয়ার দরকার হবে যে হেলথ হুইচ ইজ, যেটা WHO সেই সোভিয়েত কনফারেন্সে যেটা সিদ্ধান্ত হয়েছিল, এটা আমরা সবাই জানি, আমাদের মুখস্থই আছে অনেকে। Which is a state of complete physical, mental and social well-being. এই কথাগুলো ফিজিক্যাল, শুধু ফিজিক্যাল ছিল সায়েন্সে, দেখেন এখানে কিন্তু চলে আসছে মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। এটা ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আমরা হেলথকে কিন্তু আমরা শুধুমাত্র ফিজিক্যাল ইস্যু হিসেবে দেখতে পারি না। যদি আমরা দেখি তাহলে সেটা আমাদের ভুল হবে। আমি স্লাইডটা একটু বড় করি, দেখি এটা একটু বড় করা যায় নাকি। হ্যাঁ, এখন এখানে আমরা যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে যে এখানে আমরা এখানে একটা লেজার পয়েন্টার নেই। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুডো সায়েন্স চলে আসছে কখন, নো মেডিসিন, এটাই আছে তো না? হেলথের এই স্লাইডটা কি আছে? এটা একটু সমস্যাই হচ্ছে। জি স্যার আছে তো। হ্যাঁ, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং এই কথাটা আছে, এবং এটা শুধুমাত্র ফিজিক্যাল অ্যাসপেক্ট দেখলে হবে না। অ্যান্ড নট মরলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি, এগুলো কিন্তু আমরা সবাই জানি। রিকোয়ার্স দ্য অ্যাকশন অফ মেনি আদার সোশ্যাল অ্যান্ড ইকোনমিক সেক্টরস ইন এডিশন টু দ্য হেলথ সেক্টর। এইখানে কিন্তু হেলথের সংজ্ঞাটার মধ্যে সোশ্যাল ইকোনমিক সেক্টরের যে ইনভলভমেন্ট সেটা কিন্তু
আমাদের WHO কিন্তু এটা মানছে, এটা কিন্তু স্বীকৃত। কাজেই আমরা যখন হেলথের কথা বলবো তখন কিন্তু যখন আমরা এক্সপ্লেইন করতে যাব তখন শুধু যদি ফিজিক্যাল অ্যাসপেক্ট যদি আমরা দেখি অফ দ্য হোল ওয়ার্ল্ড, আমরা পৃথিবীর বা বৈশ্বিক শুধুমাত্র দৃশ্যমান বা ফিজিক্যাল অ্যাসপেক্ট গুলো যদি দেখি, তাহলে কিন্তু সেখানে আমাদের এই মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং এই কথাগুলো কিন্তু বাদ পড়ে যায়। অথচ হোমিওপ্যাথিকে এই ফিজিক্যাল অ্যাসপেক্টের বাইরে আমরা বিবেচনায় মাইন্ডকে নেই। আমরা একজন রোগীর মাইন্ড, তার সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, তার কনস্টিটিউশন, তার বংশধারার ইতিহাস, অনেক কিছু আমরা নেই বলে সেটাকে অবৈজ্ঞানিক মনে করা হয় অনেক ক্ষেত্রে। শুধুমাত্র ল্যাবের টেস্ট রিপোর্টের উপরে চিকিৎসা করাটাকে তারা সঠিক মনে করেন। এখন আসি আমরা সুডো সায়েন্স ভার্সাস সায়েন্স। মানে সুডো সায়েন্সের সঙ্গে বিজ্ঞানের দূরত্বটা কোথায়, আসলে মৌলিক দূরত্বটা কোথায়? সুডো সায়েন্স ইজ এ নন সায়েন্স, মানে আসলে সুডো সায়েন্স কোনো বিজ্ঞানই না। এটা হচ্ছে আসল কথা, যেটা হোমিওপ্যাথির উপরে আরোপ করা হয় যে হোমিওপ্যাথি ইজ এ সুডো সায়েন্স। However, not all sciences are pseudoscientific. Art, for instance, is a non-science that is not pseudoscientific. Artists, after all, do not pretend to be scientists. Please, এই জায়গাটা আপনারা একটু খেয়াল করেন, pretend to be scientists, তার মানে হোমিওপ্যাথরা pretends to be scientists. That is why it is pseudoscience. তো এটা একটা বড় ধরনের একটা চপেটাঘাত, আমরা এটা নিয়ে আরো আলোচনা করব। And pretense is a necessary condition for pseudoscience. মানে এই যে অভিনয় করা, ভাব ধরা, বিজ্ঞানের ভাব ধরা, এইটা হচ্ছে একটা নেসেসারি কন্ডিশন, একটা অপরিহার্য শর্ত অফ pseudoscience। এখন আরো কিছু বিজ্ঞানের অস্তিত্ব পৃথিবীতে আছে, এটা এগুলো নিয়ে আমরা ডিটেলস অতটা যাব না। এটা হচ্ছে যে প্যারাসায়েন্স। প্যারাসায়েন্সটা আসলে এটা অনেকটা এই যে ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন, যেটা কোনো ব্যাখ্যা করা যায় না, বিয়ন্ড সায়েন্স। তো এরা মনে করে যে এটা আনলাইক দ্য ফর্মার, the latter does not necessarily claim to abide by the rules of science. It may claim instead to possess a superior way of knowing that is preferable to science. মানে বিজ্ঞানের চেয়েও ভালো কোনো বন্দোবস্ত, জ্ঞান অর্জনের ভালো কোনো বন্দোবস্ত আছে বলে প্যারাসায়েন্স ক্লেইম করে, যেটার উদাহরণ হিসেবে আসে চাইনিজ মেডিসিন, ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন। এটা কোনো ব্যাখ্যা ট্যাখ্যা ছাড়া তারা বলে যে আমরা অতীত থেকে পেয়েছি এবং এটা একটা নলেজ এবং এটা সায়েন্টিফিক্যালি নট টেস্টেবল, বাট ইট ইজ এ ফ্যাক্ট। এবং এটাকে তারা এখন হোমিওপ্যাথস হু থিঙ্ক অফ দেমসেলভস অ্যাজ সায়েন্টিস্টস, এদেরকে নিয়ে আসলে আমাদের সমালোচকরা খুব ব্যতিব্যস্ত। তারা এই যারা এটাকে প্যারাসায়েন্স মনে করে, হোমিওপ্যাথরাও অনেকে একটা অংশ হয়তো প্যারাসায়েন্স মনে করে, তাদেরকে নিয়ে তারা দে আর লিস্ট বদার। এটা এখানে বলা হচ্ছে সুডোসায়েন্স ভার্সাস প্রোটোসায়েন্স। প্রোটোসায়েন্স হচ্ছে এমন একটা ধারণা যেটা হচ্ছে যে এটা আছে একটা বিজ্ঞান, কিন্তু এটা ল্যাক অফ টাইম এন্ড রিসোর্সেস, এটার জন্য প্রমাণ করা যাচ্ছে না, এরকম একটা বিষয়। এখানে হচ্ছে দ্য সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স, যেটা সেটি বলি আমরা, এটা হচ্ছে স্পেস পটেনশিয়াল সিগন্যালস। এগুলোর পিছনে এরা এলিয়েন সিভিলাইজেশনের কথা কল্পনা করে, যে পৃথিবীর বাইরে অন্য কোথাও এলিয়েন আছে এবং সেখান থেকে কোনো সিগন্যাল আসছে, সেই সিগন্যালকে এরা ধরার চেষ্টা করে। যাই হোক, ইটস এ রিমোট পসিবিলিটি। কিন্তু অভিযোগটা হচ্ছে যে শেষের লাইনটা খেয়াল করেন, আনলাইক SETI or ACTI, this project does not require rocket science and it has been done for over 200 years. এটাকে বলতেছে হোমিওপ্যাথির কথা, যে in the case of homeopathy, however, we believe time has told. মানে প্রোটো সায়েন্স কি হবে না হবে সেটা সময় বলে দেবে, কিন্তু হোমিওপ্যাথির কথা অলরেডি সময় বলে দিয়েছে। সময় বলে দিয়েছে যে এটা একটা আনসাইন্টিফিক একটা ব্যবস্থা এবং এটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্সের দরকার হয় না। ইট হ্যাজ বিন ডান ফর ওভার, মানে 200 বছর ধরে এটা প্রমাণিত যে হোমিওপ্যাথি একটা সুডো সায়েন্স এবং এটা প্রোটো সায়েন্সের চেয়েও খারাপ। এরপরে আসে যে ব্যাড সায়েন্স, মন্দ বিজ্ঞান। সুডো সায়েন্স ইজ নট জাস্ট ব্যাড সায়েন্স,
if a researcher attempts to stay true to the basic tenets of scientific inquiry but makes many mistakes in applying them, she is a bad scientist, not a pseudoscientist. Plausibly, however, there is a continuous spectrum ranging from good science to not so good science to bad science to awful science to pseudoscience. তো pseudoscience র্যাঙ্কিংটা দেখেছেন, মানে হচ্ছে good science to not so good science to bad science to awful science to pseudoscience. As Philip Kitcher puts it, where bad science becomes egregious enough, pseudoscience begins. মানে ব্যাড সায়েন্সের যেখানে একেবারে পরিসমাপ্তি ঘটে, শেষ হয়ে যায়, সেখানে pseudoscience শুরু। তার মানে হচ্ছে এটা একটা আমরা বুঝি না, বা আমরা সবাই কিন্তু উপলব্ধি করি না যে pseudoscience যখন বলা হয় তখন আসলে আমাদের কি বলা হয়, আমাদের কতটা খারাপ বলা হয়। এখন আসেন pseudoscience ভার্সাস সায়েন্স ফ্রড। সায়েন্স ফ্রড হচ্ছে, এটা তো আপনারা সবাই বুঝতে পারেন যে ফ্রড কাকে বলে, প্রতারণামূলক বিজ্ঞান। Pseudoscience is not merely science fraud, though it may develop overlap with it. মানে pseudoscience fraud science কে ওভারল্যাপ করতে পারে, বাট is not merely science fraud, মানে এটা কেবলমাত্র প্রতারণামূলক বিজ্ঞানই না, এটা তার চাইতেও, এটা তার সঙ্গে ওভারল্যাপ যদিও করে, কিন্তু এটা কেবলমাত্র প্রতারণা বিজ্ঞানই না। James Ladyman draws on the distinction between lying and bullshit to explain the difference. মানে মিথ্যা কথা বলা আর বুলশিট। বুলশিট কথাটার অর্থ আসলে খুবই খারাপ। এটা আপনারা শেষ লাইনে দেখতে পারেন। আমি স্লাইডটা একটু বড় করার চেষ্টা করি, দেখি বড় হয় কিনা। এটা বড় হচ্ছে কিনা জানি না, একটু কি দেখা যাচ্ছে? এই যে এখানটা ফালতু, বানোয়াট, ডাহা, মিথ্যা। খুব ছোট, আচ্ছা, বড় হচ্ছে না, না? ফালতু, বানোয়াট, ডাহা, মিথ্যা, এটা হচ্ছে বুলশিটের অর্থ। তো এটা হচ্ছে যে মিথ্যা কথা বলা মানে হচ্ছে সায়েন্স ফ্রড, প্রতারণামূলক বিজ্ঞান। আর বুলশিট হচ্ছে সুডো সায়েন্স, বুলশিট হচ্ছে হোমিওপ্যাথি। তো এটা একটা খুব বড় রকমের একটা অপবাদের জায়গা। তো এই আমাদের হোমিওপ্যাথিকে বলা হচ্ছে যে সে বিহেভস লাইক এ বুলশিটার। একজন হোমিওপ্যাথ, she behaves like a bullshitter. Unlike the science fraudster, she does not necessarily seek to deceive her addresses about a specific fact. Instead, she betrays an indifference to how things really are, which Frankfurt takes to be the essence of bullshit. So, এখানে আর ব্যাখ্যা করার কিছু নাই আসলে। এটা আমাদের জন্য একটা খুব ব্লেমের একটা জায়গা, যে সায়েন্স ফ্রড যেটা বলা হচ্ছে সেটা আসলেই একটা বড় রকমের একটা ব্লেম। তো এখন বলা হচ্ছে যে হোমিওপ্যাথি ইজ আ সুডো সায়েন্স। টু এস্টাবলিশ দিস, ওরা নিজেরাই বলছে যে ইট ইজ নিডেড টু বি শোন ফার্স্টলি that at least some homeopaths claim scientific credential for their doctrine, to wit, that highly diluted homeopathic remedies can have therapeutic effect above placebo. সান্তনার চাইতে বেশি কিছু করতে পারে ডাইলিউটেড মেডিসিন, এইটা হোমিওপ্যাথরা দাবি করবে। এই দাবিটাকে তাদের আপসাইড ডাউন করতে হবে, অথবা এই দাবিটাকে যে তারা করে এটা দেখাতে হবে। And secondly, it is needed to be shown that when these homeopaths defend their doctrine, they produce argumentative bullshit. যখন তারা তাদের ডক্ট্রিনটাকে ডিফেন্ড করতে যায়, তখন তাদের আর্গুমেন্টেটিভ বুলশিট করতে হয়, তাদের এই সমস্ত ফালতু কথাবার্তা বলতে হয়, which scientifically not viable or plausible. এখানে আমি জানি না লেখাটা পড়া যাচ্ছে কিনা, আমি অ্যাফ্রেড যে এটা স্লাইডটা একটু বড় হচ্ছে না কেন। আচ্ছা, দ্য ইমপ্লসিবিলিটি অফ হোমিওপ্যাথি, এটা হচ্ছে লাস্ট কথা, যে অ্যাজ ডিসকাসড অ্যাবাভ, হোমিওপ্যাথি পজিটস
that দেখা যাচ্ছে। substance is diluted beyond অ্যাভোগাড্রোস লিমিট। এটা আমরা সবাই জানি যে অ্যাভোগাড্রোস লিমিট হচ্ছে যে 1 লিটার পানির মধ্যে একটা অণু যদি না পাওয়া যায়, এই লিমিটটাকে অ্যাভোগাড্রোস লিমিট বলা হয়। ক্যান হ্যাভ থেরাপিউটিক এফেক্টস অ্যাবাভ প্লাসিবো। প্লাসিবোর উপরে এর কোনো প্রভাব যে অ্যাজ ডিসকাসড অ্যাবাভ, হোমিওপ্যাথি পজিটস দ্যাট, হোমিওপ্যাথি মনে করে যে এর বাইরে গেলেও, অ্যাভোগাড্রোস লিমিটের বাইরে গেলেও অ্যাবাভ প্লাসিবো, সান্ত্বনার চাইতে বেশি প্রভাব কিছুটা থাকবে, মানে কিছুটা ঔষধ গুণ অবশিষ্ট থাকবে। এই কথাটাকে দিস প্রপোজিশন সাজেস্ট দ্যাট এ নন এক্সিস্টেন্ট সাবস্টেন্স, মানে যে সাবস্টেন্সটা অস্তিত্বই নাই, ক্যান কজ দ্য বডি টু হিল ইটসেলফ, যে নিরাময় করতে পারে, হুইচ কন্ট্রাডিক্টস বেসিক ন্যাচারাল সায়েন্স, যেটা বেসিক ন্যাচারাল ফিজিক্যাল সায়েন্সকে কন্ট্রাডিক্ট করে, অ্যান্ড ইজ হেন্স ওয়াইল্ডলি ইম্পসিবল। মানে এটা খুব বন্যভাবে, খুব উগ্রভাবে এটা অসম্ভব একটা ব্যাপার যে এটা ন্যাচারাল সায়েন্সকে এটা কন্ট্রাডিক্ট করে, এবং সেহেতু এটা একটা বেসম্ভব একটা ব্যাপার যে এটা হতে পারে না, এটা অ্যাবভ প্লাসিবো কোনো ভূমিকা রাখতে পারে না। এখন হচ্ছে যে শিফটিং দ্য বার্ডেন অফ প্রুফ। দ্য সেকেন্ড প্রবলেম অফ হোমিওপ্যাথস ইজ দ্যাট দেয়ার ডক্ট্রিন ইজ টু ডেট not backed by sufficient acceptable evidence। এই কথাটাকে আমি খুব গুরুত্ব দিয়ে ক্যারি ফরওয়ার্ড করবো। সেটা হচ্ছে not backed by sufficient acceptable evidence। এই acceptable evidence বলতে আসলে তারা কি বোঝে, এবং সেই জায়গাতে আমাদের প্রতিবাদটা কেমন হবে, সেই ন্যারেটিভ গুলো আমাদের আসলে তৈরি করতে হবে, যে এই ন্যারেটিভ গুলোর এগেইনস্টে আমরা কি আসলে কিভাবে আমরা কি বলতে পারি, কি করতে পারি। আমাদের স্কুল অফ হেলথ কিন্তু এখানে একটা তথ্য দিয়েছে, সেটা হলো আমাদের স্কুল অফ হেলথ, যেটা হোমিওপ্যাথি। এটাও আমি আরেকটু পড়ার পাঠযোগ্য করতে পারা যায় কিনা দেখি। আমাদের স্কুল অফ হেলথ ইউকের এটা ডিফাইন করছে মেডিকেল সায়েন্সকে এমন করে যে তার দ্য টার্ম মেডিকেল সায়েন্স সেজ covers all aspects of our current understanding of how the body works, of how the body works. In the West, I repeat, in the West we study anatomy, physiology, biochemistry, pathology, pharmacology, and epigenetics under the umbrella of medical sciences. Theoretically, there are 3 separate medical science paradigms which stem from ancient writings. Hippocrates wrote about the science of healing by opposites, which laid the foundation of the conventional medicine. But he also wrote about the healing by similars, which was common modality of healing for centuries, and from which homeopathy grew in the 18th century. Chinese medicine and Indian medicine have their foundations in different ancient writings, with an emphasis on the healing power of Qi, Chinese, or prana. It was Indian যে সিস্টেম। এটা আমরা এইখান থেকে আমরা একটা ধরনের একটা ডিফেন্সিভ পিকচার পাই, যেটা আমরা এটাকে আমরা ক্যারি করতে হবে আমাদের। এখন আমরা একটা জায়গাতে এসে দাঁড়াই, যেটা হচ্ছে যে when Vithoulkas wrote the science of homeopathy, when আমরা যেদিন হেলেন ব্রাউনের আমরা থিসিসটা নিয়ে আমরা কিন্তু একটু হাইলাইট করেছিলাম আমরা দ্বিতীয় লেকচারে, যেখানে আমরা এটাকে বলা হচ্ছে যে একটা ডিলেমা ফর কন্টেম্পোরারি মেডিসিন, কোয়ান্টাম থিওরি মিসআন্ডারস্টুড। হোমিওপ্যাথিকে বলা হচ্ছে যে কোয়ান্টাম থিওরি মিসআন্ডারস্টুড, এবং দ্য সায়েন্স অফ হোমিওপ্যাথি। দেন সায়েন্স অর হোয়াট? হোমিওপ্যাথিটা আসলে বিজ্ঞান না হলে এটা কি? আমরা আসলে কি বলতে পারি, কিভাবে ভাবতে পারি, কি ন্যারেটিভে যেতে পারি? আমাদের এই জায়গাটাতে আমাদের কিন্তু প্রচুর 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 চিন্তা করা, কাজ করার অবকাশ আছে। আমরা যারা ভাবছি আসলে আগামী দিনকে নিয়ে, আমাদের যারা নতুন তরুণ প্রজন্ম আসছে, তারা যখন বিভিন্ন ডিলেমায় পড়তেছে, তখন একজন মানে নাবুজ মানুষের মতন চিকিৎসা করার কোনো মানে হয় না। বর্তমান যুগে এত তথ্য সামনে আছে। তো আমরা কিন্তু এই যে হেলেন ব্রাউনের এই কনক্লুশনটা আমরা ওই দিন দেখেছিলাম, যে একটা ইলেকট্রোম্যাগনেটিক সক্ষমতা উনি আবিষ্কার করেছিলেন, তো ওনার থিসিসে আছে। এটা নিয়ে আর আমরা আগাবো না,
খুব একটা আলোচনার দরকার নাই, যেটা আলোচনা হয়ে গেছে। আবার আমরা যদি ভিতল কাছে যাই তাহলে আমরা এই জায়গাটাতে আসি, সেটা হচ্ছে একটা কোয়ান্টাম জাম্প উনি বলেছেন। ভিতল কাছে আমাদেরকে আরো ইনসাইট দিয়েছেন, যেটাকে আমরা বাংলা করেছিলাম, ইফ উই ক্যান রিমেম্বার। আমরা একটা বাংলাতে এরকম পেয়েছিলাম যে আমরা আরোগ্যের ভিন্ন মাত্রায় প্রবেশ করেছি। হোমিওপ্যাথি হলো নিরাময় পদ্ধতিতে একটি অপ্রত্যাশিত অগ্রগতি। প্রচলিত ওষুধের দ্বারা ব্যবহৃত রাসায়নিকের চেয়ে উঁচু মার্গের আমরা ভয়ানক পরিণতি এবং পার্শ্ব প্রতিক্রিয়া সহ রাসায়নিক উপাদানের ওষুধকে পরাভূত করেছি, একটি উচ্চতর স্তরে প্রবেশ করেছি, যাকে শক্তি বা তেজ বলতে পারি। আমরা এই তেজকে বশে আনতে পেরেছি, কাজে লাগাতে পেরেছি। তো এভাবে হোমিওপ্যাথিকে আমরা আমাদের মতো করে বলার চেষ্টা করি। কিন্তু যে গালাগালিগুলো আমরা শুনলাম, সুডো সায়েন্স নামে যে কথাগুলো আমরা শুনলাম, তার মীমাংসা কোথায়? আসলে প্রবলেমটা কোথায়? হোমিওপ্যাথি আমরা কি প্রবলেমে আমরা আসলে সাফার করছি? এই জায়গাটা কিন্তু আমাদেরকে আসলে টাইম এন্ড এগেইন উই নিড টু ফল ব্যাক। আমাদের এই জায়গায় ফিরতেই হবে, আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে যে আসলে আমরা কি ঝামেলার মধ্যে পড়ে আছি এখন। দ্য ফার্স্ট, ইট ইজ ইম্পসিবিলিটি। ইম্পসিবলের কথা আমি বলেছিলাম, যেটা একটা অসম্ভব রকমের বিষয়। ইটস কোর ক্লেম ইজ দ্যাট ডাইলিউশনস বিয়ন্ড দ্য অ্যাভোগাড্রো লিমিট, এই কথাটা আলোচনা করেছি, আমরা কিন্তু এখন সাম আপ করে ফেলতেছি, which probably contains not even a single molecule of the active ingredient can have therapeutic effects. It is implausible. From the viewpoint of natural science, this does not make sense. এটা কোনো মানে হয় না। As even sympathizers with homeopathic concept, এটা যারা হোমিওপ্যাথির প্রতি যারা সদয়, যারা ভালোবাসেন হোমিওপ্যাথিকে, তারাও এটা স্বীকার করেন যে এটা ইম্পসিবল, মানে এটা হতে পারে না। এটা হলো একটা জায়গা, আমাদের সমস্যার একটা বড় জায়গা হলো এটা। আর দ্য সেকেন্ড প্রবলেম ইজ দ্য ইনসাফিসিয়েন্সি অফ অ্যাকসেপ্টেবল এভিডেন্স, যেটা দিয়ে আমি আগের একটা স্লাইড শেষ করেছিলাম, বলেছিলাম যে এটা ক্যারি ফরওয়ার্ড করবো আমরা, যে ইনসাফিসিয়েন্সি অফ অ্যাকসেপ্টেবল এভিডেন্স বা রিসার্চ, এগুলার এটা হচ্ছে যে কনফার্মেটরি স্টাডিজ টেন্ড টু বি মেথোডোলজিক্যালি উইক and at high risk of bias, and systematic reviews and meta-analysis conclude that the available evidence is insufficient. মানে বিজ্ঞান হয়ে ওঠার জন্য যতটুকু এভিডেন্স দরকার ততটুকু এভিডেন্স হোমিওপ্যাথির নেই, এইটাই বলা হচ্ছে। এখন আমরা কি করব? আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা দ্য সায়েন্স অফ হোমিওপ্যাথি, হাউ ইট ওয়ার্কস, এটার জন্য আমরা নেক্সট সেশনকে আমরা সেভ করব। মানে আমরা নেক্সট সেশনে, সেশন 4-এ আমরা এই সায়েন্স অফ হোমিওপ্যাথি এটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা আর একটা উইন্ডো খুলবো, আর একটা জানালায় আমরা যাব। আমরা এটা হোমিও ন্যারেটিভের 4th সেশনে আমরা এই বিষয়ে আমরা কথা বলবো। ইতোমধ্যে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আসলে আমরা আজকের যে আলোচনাটুকু করলাম এখান থেকে আমরা আসলে কি নেব, আমাদের 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 ঝুড়ির মধ্যে যে জিনিসটুকু নিতে চাই আমরা, সেখানে আমরা হচ্ছে টুডেজ ন্যারেটিভ হচ্ছে আমাদের, আমরা 3টা প্রশ্ন আমরা এই আলোচনা থেকে বের করেছি আর কি। সেটা আমরা 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 আমাদের মনে রাখবো, আমরা ভবিষ্যতে কিন্তু এগুলোর সঙ্গে রিলেট করে আমরা কথা বলবো। আমরা আসলে একটা বাঞ্চ অফ লেকচার্স দিয়ে আমরা এটাকে ন্যারেটিভটাকে তৈরি করার পথে আমরা এগিয়ে যাব। তো সেক্ষেত্রে 3টা প্রশ্ন আমরা আজকে সবার কাছে করব, আপনারাও চিন্তা করবেন এবং আমরাও চিন্তা করব, সবাই মিলে আমরা ভেবে আমরা দেখব যে এত কথা যে বলা হচ্ছে এখানে কি বলা হচ্ছে, যে সায়েন্স অ্যান্ড সোসাইটি, মানে বিজ্ঞান যুগে যুগে নতুন রূপ পরিগ্রহ করেছে। বিজ্ঞান প্রিমিটিভ যুগে একরকম ছিল, ফিউডাল যুগে, সামন্ত যুগে একরকম ছিল, ক্যাপিটালিজমের মধ্যে আমাদের এখনো ক্যাপিটালিজম আছে একরকম, আবার পোস্ট ক্যাপিটালিজম যে যুগ পতন হচ্ছে, আগামী দিনের যে যুগ, এই জেনজির পরিবর্তে এর পরে যে যুগ আসবে জেন আলফা, সে আলফা যুগে আসলে সায়েন্স অ্যান্ড সোসাইটি, সমাজ এবং বিজ্ঞান, এই দুটার মধ্যে সম্পর্কটা কেমন হবে, এইটার উপরে ভিত্তি করে ইন্ডিভিজুয়াল অ্যান্ড সায়েন্স, লাইফ অ্যান্ড সায়েন্স, মেডিসিন অ্যান্ড সায়েন্স, কিওর অ্যান্ড সায়েন্স, হোমিওপ্যাথি অ্যান্ড সায়েন্স, এটা কিন্তু নির্ভর করবে হচ্ছে এই বিশ্লেষণের উপরে। সেটা কি আসলে করা হয়েছে? যা কথা বলা হচ্ছে এটা অ্যাবসলিউটলি ক্রুড সায়েন্সের উপরে ভিত্তি করে কথা বলা হচ্ছে। এটার সঙ্গে কি, সায়েন্সের সঙ্গে কি সোসাইটির, হিউম্যান লাইফের কোনো সম্পর্ক নেই? আসলে হ্যানিম্যান এত কথা বলে গেছেন, এত জীবনের গুরু রহস্যকে উদ্ঘাটন করার চেষ্টা করেছেন, তো সেটা কি একটা সোশ্যাল অ্যানিম্যাল হিসেবে একটা মানুষকে তিনি সামনে স্থাপন করেছেন, অসুখকে না, কোনো অঙ্গ প্রত্যঙ্গকে না, কোনো সায়েন্টিফিক অ্যানালাইসিসকে না,
কোনো এক্সপেরিমেন্টকে না, প্রথমে একজন রোগীকে বসিয়ে সামনে তিনি ভাবার চেষ্টা করেছেন। এটা এক একটা সোসাইটিতে কিন্তু এক এক রকমের নর্মস প্রিভেল করে, এবং সেই অনুযায়ী এক একটা মানুষ, আজকের দিনের একটা মানুষ যখন আমাদের সামনে আসে, তখন তাকে কি শুধু বিজ্ঞান দিয়ে আলোচনা করা যায়? একটা তরুণ, তাকে কি বিজ্ঞান দিয়ে আলোচনা করা যায়, নাকি সোসাইটি এবং সায়েন্স এটাকে মিলিয়ে একটা ইন্ডিভিজুয়ালকে আমার সামনে বসিয়ে তার অসুখ আলোচনা করে, তার সিমটম দেখে, তার মাইন্ড দেখে, তার জেনেটিক হিস্ট্রি দেখে, তার সবকিছু দেখে আমরা এগোবো? আসলে কি, হোয়াট ইজ দ্যাট? কাজে আমাদের ন্যারেটিভে আমরা শুধুমাত্র গতানুগতিক ভাষায় কথা বললে আসলে হবে না। হোমিওপ্যাথিকে আমরা বাঁচাতে হয়তো পারবো না, অথবা আমরা একটা অন্ধকারে নিমজ্জিত হব। সুতরাং আমরা এই সায়েন্স অ্যান্ড সোসাইটি এইটাকে আমরা সামনে আনার চেষ্টা করব, এই কোশ্চেনটা আমাদের সামনে থাকবে। এরপরে হচ্ছে সায়েন্স অ্যান্ড এথিক্স। আমরা কি নৈতিকতা বিপর্জিত যে চিকিৎসা ব্যবস্থা, আমরা একটা 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 লাইফ সাপোর্টে দিয়ে দেবো একটা পেশেন্টকে, 3 দিন ফেলে রাখবো, 4 দিন ফেলে রাখবো, 10 দিন ফেলে রাখবো, তার ছেলে আমেরিকা আছে ফিরে আসবে, তারপরে তাকে আমরা করব? আমরা কি বিজ্ঞানকে এথিক্সের মানদণ্ডে নেব না, এথিক্সের পাল্লায় চড়াবো না? আমরা কি বিজ্ঞানকে একেবারেই ছেড়ে দেব? আমরা কি নেচারের সঙ্গে বিজ্ঞানকে সমন্বিত করব না? যেটা হেনিম্যান সারা জীবন সকল ওষুধকে যেখানে নেচার থেকে তুলে এনেছেন, সেই জায়গা থেকে আমরা যাব না? আমরা আসলে করবো কি তাহলে? এই জায়গাটাতে এই প্রশ্নগুলোকে আমরা ক্যারি করব। আমরা এই 3টা কোশ্চেনকে আমরা হোমিওপ্যাথির সাথে সাথে যে কোনো অ্যানালাইসিস, যে কোনো ঝগড়া বিবাদ, যে কোনো তর্ক বিতর্ক, সায়েন্স, সোডো সায়েন্স, এটা সেটা, লা, আমরা এই 3টা প্রশ্নকে আমরা সামনে রাখবো, একদম প্রাণের মধ্যে গেঁথে রাখবো। এটা হ্যানিম্যানের ছিল, আমাদের বসের ছিল, আমাদের গুরুর ছিল। তা গুরুর যে চিন্তা, সেই চিন্তাটাকে আমরা অবশ্যই প্রাণে গেঁথে নেব। তারপরে আমরা কি করব? আমরা আজকের টেকঅ্যাওয়েটা কি, আমাদের আজকের আলোচনার শেষ কথাটা কি, কোথায় গিয়ে দাঁড়াবো আমরা? এটা হচ্ছে যে আমাদের মেডিকেল সায়েন্সেরই একটা নতুন সংজ্ঞার দরকার, যেটা রিলেটেড উইথ নেচার, যেটা রিলেটেড উইথ এথিক্স, যেটা রিলেটেড উইথ সোসাইটি। এরকম আমাদের একটা ডেফিনিশনে আমাদের আসতে হবে। হোমিওপ্যাথদের এই জায়গাটাতে কাজ করতে হবে। আমরা আসলে শুধুমাত্র রোগী চিকিৎসা করলে আমাদের হবে না, আমরা খুব খুব অসুবিধার মধ্যে আছি। তো এই যে নিউ ডেফিনিশন অফ মেডিকেল সায়েন্স, এটা একটা বড় জায়গা। এই কাজটা করতে আমরা কেউ এককভাবে সমর্থবান না, আমাদের সবাইকে এই জায়গাটাতে আসলে উই শুড বি অন দিস ইন দ্য সেম বোট। আমরা যদি এক নৌকায় উঠি, তাহলে এই কাজটা আমরা করতে পারবো। নিউ হোমিওপ্যাথিক রিসার্চ মেথোডোলজি যেটা যেটা ট্র্যাডিশনাল, আমি একটা আপনাদের একটা পিএইচডি করেছি, যে রিসার্চ মেথোডোলজি গুলো এখন ব্যবহৃত হয় সারা দুনিয়ায়, এটা দিয়ে কিন্তু হোমিওপ্যাথিকে বা আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা রিসার্চটা অমনে করা সবসময় যাবে না। আমাদের নতুন করে আসলে রিসার্চ মেথোডোলজি নিয়ে ভাবতে হবে, হোমিও রিসার্চ মেথোডোলজি এটা তৈরি করতে হবে, এবং সেই অনুযায়ী আমাদের রিসার্চ করতে হবে, যেটা হুইচ এন্টাঙ্গলস ম্যান উইথ সোসাইটি, ম্যান উইথ নেচার অ্যান্ড ম্যান উইথ এথিক্স। এই 3টা জায়গা যদি, যেটা অর্গানাল মেডিসিনের প্রাণ, এই 3টা জায়গাকে যদি আমরা ধরতে না পারি, তাহলে পরে আমাদের সেই রিসার্চ কি রিসার্চ? এটা দিয়ে আমরা হোমিওপ্যাথিকে আমরা বিশ্বের দরবারে আমরা নতুন রূপে, নতুন বধূর সাজে আমরা উপস্থাপন করতে পারবো না আসলে। এরপরে হচ্ছে যে অ্যাওয়ারনেস বিল্ডিং এন্ড অ্যাডভোকেসি, এটা আমাদের লাগবে, এটা দরকার। সেমিনার্স, একাডেমিক ডিসকোর্স, পাবলিকেশন, এটা বাড়াতে হবে। অনলাইন অ্যান্ড ডেটা হেজিমনি, এই কথাটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের অনলাইন অ্যাক্টিভিটিস যেটা হোমিও স্টাডি করছে, এবং এআই হেজিমনি, যেটা ডেটা হেজিমনি, আমাদের ডেটা আমরা সংরক্ষণ করি না। আমরা যারা এখানে ডাক্তার আজকে উপস্থিত আছি, প্রত্যেকের মনের মধ্যে হাজার সাফল্যের কাহিনী আছে, প্রত্যেকের মনের মধ্যে হাজার দুঃখ কষ্ট আছে, প্রত্যেকের মনের মধ্যে কিছু ব্যর্থতার গ্লানি আছে, প্রত্যেকের মনের মধ্যে কিছু অসম্ভবকে সম্ভব করার ইতিহাস আছে, কিন্তু সেটা প্রপারলি আমাদের রেকর্ডেড না। তো সেইখানটাতে আমরা আসলে হেরে যাই, বারবার আমরা এই জায়গাটাতে হেরে যাই। সেই হেরে যাতে না যাই, সেই জন্য আমাদের কয়েকটা কাজ করতে হবে। এগুলো হচ্ছে আমাদের আজকের ন্যারেটিভ। এবং আমি কয়েকটা শব্দ বলবো, আপনাদের কাছে একটু নতুন মনে হতে পারে, আমাকে ক্ষমা করবেন। তার কারণ এই ধরনের শব্দ দিয়ে যদি আমরা আক্রমণ না করি, তাহলে ওদের আক্রমণ আমরা মোকাবেলা করতে পারবো না। একটা হচ্ছে কমপ্লিমেন্টারি মেডি স্লেভারি, দাসত্ব উঠে গেছে পৃথিবী থেকে। কিন্তু এই যে এটাকে বলে যে আমরা যে ঔষধ দাসত্ব, বা আমরা যে ঔষধের আরেকটা নাম আছে, এটা দিয়া একটা নাম আছে, এটা হচ্ছে
কি যেন একটা নাম আছে, খুব সুন্দর, ওই নামেও বলা যায়। যাই হোক, এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট এবং লাইফ টাইম মেডিসিন, যে একটা মানুষকে বলা হয় যে আপনার মৃত্যু পর্যন্ত ব্লাড প্রেশারের ওষুধ খেতে হবে। তো এটাকে আমরা বলতে পারি, হ্যাঁ শব্দটা খুঁজে পেয়েছি, দাওয়াই একটা কথা আছে আপনারা জানেন, দাওয়াই দাসত্ব। এই দাওয়াই দাসত্ব বা মেডি স্লেভারি, এটা হচ্ছে মোস্ট মডার্ন স্লেভারি। এটা হচ্ছে একটা দাসত্ব, যে দাসত্বে বাধা হয় একটা মানুষকে, এবং সেই মানুষটাকে এই ঔষধের দাস বানিয়ে রাখা হয়। সে সারা জীবন একটা কোম্পানির বা কোনো কোম্পানির ওষুধ কিনবে এবং সেই কোম্পানির সে দাসত্ব করবে। এই শব্দ আমাদের ব্যবহার করতে হবে এবং এই বিষয়ে আমাদের গবেষণা করতে হবে। এগুলো আমাদের রিসার্চ টপিকস। এই টপিকস গুলোর চেহারা এরকম হবে, শব্দ এরকম হবে। দিস ইজ দ্য ন্যারেটিভ। এইটাই হোমিওপ্যাথির একটা ন্যারেটিভে আমরা টার্ন করার চেষ্টা করব, যে এই যে দাওয়াই দাসত্ব, এই দাওয়াই দাসত্ব থেকে আমাদের বেরোতে হবে, এবং গবেষণা না করে আমরা বেরোতে পারবো না। আরেকটা হচ্ছে ভ্যাকসিন প্রিজনার। এই কথাটাও হয়তো নতুন। টিকা কয়েদি, মানে টিকা দিয়ে একটা বাচ্চাকে একটা কয়েদি বানানো হয়, সারা জীবনের জন্য সেই টিকা এই প্রিজনের মধ্যে থাকে। আপনাদের অনেকের মনের মধ্যে কথাটা আছে, সবার মনের মধ্যে কথাটা আছে, যে টিকার যখন আপনারা কোভিড-19 একটা টিকা দেওয়া একটা পেশেন্ট স্কিন ডিজিজ সহ পান, তখন কিন্তু আপনাদের মনে এই টিকা দাসত্বের কথা আসে। হয়তো আমি যে শব্দ ব্যবহার করছি, আমরা তো আগেই বলেছি যে আমরা সবাই মিলে কিছু শব্দ খুঁজবো, আমরা কিছু শব্দের আশ্রয় খুঁজবো, যেগুলো দিয়ে আমরা আসলে আমাদেরকে বোঝার চেষ্টা করব এবং এই বর্তমান সময়টাকে বোঝার চেষ্টা করব। তো টিকা কয়েদি যারা সারা জীবন টিকা কয়েদি থাকবে, মৃত্যু পর্যন্ত তারা এই টিকার দাসত্ব, টিকার জেলখানায় তারা বন্দী থাকবে। এরপরে হচ্ছে যেটা হচ্ছে মেডিকেল বিজনেস কোলাবোরেশন এন্ড বায়াস। এটা হচ্ছে চিকিৎসা ব্যবসায়ের স্বার্থ সমঝোতা ও আপোষ। এটা আপনারা জানেন এটা কত বড় মারাত্মক একটা জিনিস, এবং এটার কারণে কত ওষুধ আমাদের খেতে হয়, যে ওষুধগুলো আমাদের হয়তো কোনো কাজেই আসে না। তারপরে আরেকটা হচ্ছে হেলথ কেয়ার চেইন উইদাউট কিওর। এটা হ্যানিম্যান অনেক বলেছেন যে আরোগ্যহীন চিকিৎসা ধারা, এলোপ্যাথি সম্পর্কে অনেকগুলো অ্যাফোরিজম আছে, যেগুলোতে আরোগ্যহীন চিকিৎসা ধারা সম্পর্কে অনেক কথা আছে। আমরা সেগুলোকে আবার সামনে নিয়ে আসব, নতুন ভাষায়, নতুন আঙ্গিকে আমরা এনে আমরা হোমিওপ্যাথিকে একটা বিশ্বের আসনে, সম্মানের আসনে আমরা বসাবার চেষ্টা করব নতুন বয়ানে। আরেকটা হচ্ছে মেডিকেল ক্যাপিটালিজম। এটাও একটা নতুন শব্দ, যে চিকিৎসা পুঁজিবাদ। এই চিকিৎসা পুঁজিবাদ আপনাদের ব্যাখ্যা করার দরকার নাই, আপনাদের প্রাণের মধ্যে গেঁথে আছে এই কথাগুলো। একজন হোমিওপ্যাথ কত রোজগার করেন, একজন অ্যালোপ্যাথ কত রোজগার করেন, একটা স্কয়ার হসপিটালের বার্ষিক আয় কত, একটা অ্যাপোলো হসপিটালের বার্ষিক আয় কত, আর একটা হোমিও হসপিটালের বার্ষিক আয় কত, আপনারা সবই জানেন। হেলথ অ্যাট রিস্ক, উইমেন, চিলড্রেন অ্যান্ড এল্ডারলি, এই তিনজন হোমিওপ্যাথির পাল্লায় পড়ে। একজন পাল্লায় পড়েছেন হচ্ছে সি সেকশনের, সিজারিয়ান, একজন পাল্লায় পড়েছেন চাইল্ড, সে টিকার, আর এল্ডারলি সে পাল্লায় পড়েছেন ওই যে রুটিন মেডিসিনের, ওই যে লাইফ টাইম মেডিসিনের। এই তিনজন এই তিন ধারার পাল্লায় পড়ে হেলথ রিস্কে আছেন। তো এটাকে আমরা গবেষণা করে এটাকে আমরা দেখাবার চেষ্টা করব। ড্রাগ টেস্টিং অন অ্যানিমেলস এবং ইনকমপ্লিট টেস্টিং, কোভিড-19 ইনকমপ্লিট টেস্টিং এর পরে বা ইতর প্রাণীর উপরে প্রয়োগ করার পরে আমাদেরকে মানুষকে দেওয়া হচ্ছে, আমরা জানি যে এটা কত অমানবিক একটা ব্যাপার। কস্ট এফেক্টিভনেস অ্যান্ড এফিকেসি অফ হোমিওপ্যাথি, এটা নিয়ে আমাদের একটু গবেষণা করতে হবে, যে তুলনামূলক খরচ কেমন। কন্টেম্পোরারি ডিজিজেস অ্যান্ড হোমিওপ্যাথিক রেমেডিজ, যে নিত্য নতুন ব্যাধির সৃষ্টি হচ্ছে। হোমিওপ্যাথি ইজ ওপেন প্ল্যাটফর্ম, এখানে চিকিৎসকরা প্রুভিং করতে পারেন, তাদেরকে কোনো বার নাই, কেউ বাধা হাত পা বেঁধে দেওয়া হয়নি, শুধুমাত্র নিয়ম অনুসরণ করে প্রুভিং করে অনেক নোসট, অনেক সার্কট বেরোচ্ছে, এবং এগুলো দিয়ে আমরা নিত্য নতুন ব্যাধির চিকিৎসা করতে পারছি। এর উপরে হোমিও স্টাডি অনেক এভিনিউ, অনেক জানালা খুলে দিচ্ছে। আমরা এগুলোতে আমরা নিত্য নতুন জ্ঞানের আলোকে উদ্ভাসিত হব। প্রবলেমস, প্রসপেক্টস এন্ড সাস্টেইনেবিলিটি অফ হোমিওপ্যাথি, সমস্যার সম্ভাবনা এবং টেকসই হোমিও ব্যবস্থা। আপনারা সবাই বুঝেন। ক্লাইমেট ওয়ার, জলবায়ু যুদ্ধ এবং হোমিওপ্যাথি, এটাও আপনাদের জানা আছে, আপনারা রিলেট করতে পারেন। সবশেষটা সবচাইতে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কজেস, প্যাটার্নস অ্যান্ড ইম্প্যাক্টস। এক মিনিট। কজেস, প্যাটার্নস অ্যান্ড ইম্প্যাক্টস অফ পেশেন্ট মাইগ্রেশন। এই জিনিসটা কিন্তু আপনারা সবাই হারে হারে জানেন, আপনারা সবাই সবার জীবনে এই অভিজ্ঞতা আছে। পেশেন্ট মাইগ্রেশন আসলে কি? পেশেন্ট মাইগ্রেশন হচ্ছে এটা। এই শব্দটা আমরা ব্যবহার করি না, হোমিওপ্যাথি কোনো লিটারেচারে আমি পাই না, কিন্তু এটাই একটা নতুন ন্যারেটিভ আমরা পত্তন করতে চাই। সেটা হচ্ছে হোমিওপ্যাথি থেকে অ্যালোপ্যাথিতে এবং অ্যালোপ্যাথি থেকে হোমিওপ্যাথিতে যে পেশেন্ট মাইগ্রেশন হয়, আপনাদের প্রত্যেকের যারা প্র্যাকটিস করেন তাদের মনের মধ্যে, স্যাররা যারা আছেন, সিনিয়র যারা আছেন এবং যারা সমসাময়িক আছেন, যারা কনিষ্ঠ আছেন, সবার মনের মধ্যে এই জিনিসটা আছে যে এক হোমিওপ্যাথিতে একটা পেশেন্ট কখন আসে।
বা আমাদের থেকে এলোপ্যাথিতে একটা পেশেন্ট কখন যায়, আমরা এলোপ্যাথিতে পাঠাই তখন যখন এমার্জেন্সি একটা ব্যবস্থা দরকার হয়, যেটা আমি দিতে পারবো না, সাপোর্টটা দিতে পারবো না, তখন পাঠাই। আর হোমিওপ্যাথিতে আসে হলো একটা পেশেন্ট শেষ হয়ে। তো এটার উপরে গবেষণা হয়েছে, এটার উপরে কি যথেষ্ট রিসার্চ আছে, যথেষ্ট ফ্যাক্ট ফাইন্ডিংস আছে, আমরা এই কাজটা করব, আমরা এই কাজটা করতে হবে। এই পেশেন্ট মাইগ্রেশন ইজ অ্যান এ গোল্ডেন এভিনিউ অফ হোমিওপ্যাথি। এটা নিয়ে কাজ করলে আমরা দেখবো যে অদ্ভুত সব তথ্য বেরিয়ে আসতেছে, যেটা আমাদের হোমিওপ্যাথিকে বিশ্বের দরবারে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করতে পারবে। খুব আশাবাদের কথা বললাম, হতাশার কথা দুই একটা বলি। আপনারা নিশ্চয়ই এই বইগুলোর সঙ্গে পরিচিত, একটার সঙ্গে পরিচিত না হতে পারেন, বাকিগুলোর সঙ্গে পরিচিত। আমি এই 3টা বইয়ের ছবি দিয়েছি এই জন্য যে হোমিওপ্যাথি বনাম বিজ্ঞান এটা পাওয়া যায় বাংলাদেশে। এটা একটা অসাধারণ একটা একটা চপেট আঘাত, এটা আমাদের হোমিওপ্যাথির উপরে একটা প্রচন্ড আঘাত। তারপরে হচ্ছে হোমিওপ্যাথি অ্যান ইলিউশন অফ এফেক্টিভনেস, এটা একটা দীনেশ কুমার জৈন। এই বইটা ইম্পর্টেন্ট এই জন্য যে টেইলর অ্যান্ড ফ্রান্সিস গ্রুপ এটা পাবলিশ করেছে। তো টেইলর অ্যান্ড ফ্রান্সিস গ্রুপ কি আপনারা জানেন যে পেঙ্গুইন সিরিজের পরেই এটার স্থান, এবং এটা একটা বিশ্ব গ্রহণযোগ্যতার একটা মানদণ্ডে এটা অতীব গ্রহণযোগ্য। কাজেই তারা যখন বলে যে ইলিউশন অফ এফেক্টিভনেস, তখন হোমিওপ্যাথির গায়ে লাগে, হোমিওপ্যাথি তখন আক্রান্ত হয়। কাজে এই আক্রমণগুলো মোকাবেলা করতে হবে আমাদের। স্প্রিঙ্গার, আপনারা জানেন যে স্প্রিঙ্গার কত বড় মানে একটা প্ল্যাটফর্ম, এবং এখানে যখন একটা বই হোমিওপ্যাথি রিকনসিডার্ড, এটা যখন আসে হোয়াট রিয়ালি হেল্পস পেশেন্ট, এটা এই যে নাতালি গ্রামসের এই বইটা, এটাও একটা প্রচন্ড রকমের, আপনারা যারা এটা পড়েছেন বা পড়বেন তারা দেখবেন যে এটা কত বড় একটা আঘাত করে হোমিও নীতিমালার উপরে। তো এখন এখানে কি আমরা কি এই আঘাতে আঘাতে জর্জরিত হয়ে যাব? না, সেই 200 বছর আগে, 250 বছর আগে আমাদের গুরু আমাদের পথ দেখিয়ে গেছেন। অডিস এপাইরেপতি বলে গেছেন যে আমাদের ধৃষ্টতা থাকতে হবে, আমাদের উই হ্যাভ টু ডেয়ার টু বি ওয়াইজ। এই কথাটা আমাদের মনে রাখতে হবে, এবং আমাদের মনে রাখতে হবে যে আমরা এই যে ডেয়ার টু বি ওয়াইজ, এই কথাটাকে যদি আমরা আরেকটু একটু একটু বাংলাতে আরেকটু কাছে গিয়ে দেখি, একটু 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 আপন করে দেখি, তাহলে দেখা যাবে যে জ্ঞানান্বেষণে স্পর্ধিত হও, ডেয়ার টু বি ওয়াইজ। মানে এই সমস্ত অভিযোগ, এই যে বইগুলো দেখালাম আমি, এগুলো রিসেন্ট বই, এবং এই বইগুলোতে যেই ব্লেম, যেই অভিযোগ, যেই আঘাত করা হয় হোমিওপ্যাথিকে অত্যন্ত অযৌক্তিক ভাবে, সেটাকে ফাইট করার জন্য আমাদের স্পর্ধিত হতেই হবে, এবং আমরা সবাই স্পর্ধিত হব। আপনারা সবাই একটা তথ্য জানেন, এই যে মাঝখানে যে ছোট্ট যে একটা ছবি আছে, এই ছবিটা দেখলে আমাদের বুকের মধ্যে আন্দোলিত হয় 1810 সালের সেই প্রথম অর্গাননের একটা অংশের ছবি। তো এই ছবিতে, এই অর্গাননে প্রথম সংস্করণে আপনারা সবাই জানেন একটা জিনিস নাই, সবাই জানেন যে একটা জিনিস নাই, সেই জিনিসটা হচ্ছে অর্গানন, প্রথম অর্গাননের সূচিপত্র নাই। আর একটা জিনিস আছে, সেই জিনিসটাও আপনারা অনেকেই হয়তো জানেন, যে এখানে গ্যালার্সের একটা কবিতা আছে 4 লাইন। সেই 4 লাইন কবিতা আমরা যদি ইংরেজিতে দেখি, তাহলে সেই 4 লাইন কবিতা এরকম যে দ্য ট্রুথ উই মর্টালস নিড us blessed to take and keep the old wise slightly covered over but did not bury deep। মানে জ্ঞানের আলোকে কবর দিতে তারা পেরেছে, কিন্তু খুব বেশি মাটির নিচে নিতে পারে নাই। তো সেই কথাটাকেই আমরা বাংলাতে যদি সাজাই, তাহলে পরে এরকম হবে যে সত্যনিধি নিত্য খুঁজি জীবন লালন ধারায়, আড়াল করে রাখলে তারে সত্য কভু হারায়, লুকোয় তারে কেমন করে মহাজ্ঞানী জনা, সত্য ভাসে সত্য হাসে ছড়িয়ে আলোর কণা। তো এটা আমাদের ধারণ করতে হবে, কয়েকটা বই আমাদের হাতে কাছে রাখতে হবে। আমি একটু ছবি দিচ্ছি আপনাদেরকে। একটা হচ্ছে এই যে ডক্টর কাসিম, এটা হচ্ছে চিন্তা নওয়ালা এটা। আর এই বইটাও আপনাদের জানা আছে, এটা আমেরিকা কাঁপানো বই, যেটা হচ্ছে যে হোমিওপ্যাথি অ্যাট দ্য ওয়ার বিটুইন কনভেনশনাল অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন। এটা হচ্ছে দ্য কোপল্যান্ডস কিওর। এই বইটা নাতালি রবিনসের, এবং ভিতলকাসের অবশ্যই দ্য সায়েন্স অফ হোমিওপ্যাথি। এগুলো আমাদেরকে চলার পথে আমাদের সহায়ক হবে। আরো একটা স্লাইডে আমি দেখাই যে এখানেও 3টা বই আছে, আপনারা একটু দেখে নিতে পারেন। একটা হচ্ছে এলিস কুজনায়ারের,
একটা হচ্ছে ভিতল কাছের হোমিওপ্যাথি, এটা আপনারা অনেকেই জানেন, অনেকে পড়েছেন হয়তো, মেডিসিন ফর দ্য নিউ মিলেনিয়াম। আর হচ্ছে দ্য ইমার্জিং সায়েন্স অফ হোমিওপ্যাথি। এগুলো আমাদেরকে পথ দেখাবে। আমরা আমরা আমাদের হোমিও ন্যারেটিভ বিল্ড আপে এগুলো আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে অবশ্যই সহায়তা করবে। আমরা এখন চেষ্টা করি প্রশ্ন নিতে, প্রশ্ন এবং আলোচনা করে আমরা শেষ করব। তো আমি এখানেই আমার আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।